আজকের আলোচনার বিষয় হচ্ছে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, নিউক্লিয়ার বিক্রিয়া, নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন, চেইন রিঅ্যাকশন, সিকল বিক্রিয়া, পারমাণবিক বোমা। পরমাণুর ইংরেজি কি? অ্যাটম না? অ্যাটম বোমা। এগুলো তো ছোটোবেলা থেকে শুনতে শুনতে আমরা বড় হচ্ছি, তাই হচ্ছে না? অ্যাটম বোমা, সেই অ্যাটম বোমা মানেই সেই হিরোশিমা নাগাসাকির কথা মনে পড়ে। হ্যাঁ, মনে পড়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা। হিটলার যখন ইহুদিদের আক্রমণ করে, তখন হিটলারকে সাহায্য করতে যায় কে? জাপান। পার্ল হারবারে, আমেরিকার পার্ল হারবারে জাপান অ্যাটাক করে আগে। হ্যাঁ, তখন মনে করো ফিরতি দেয় হচ্ছে আমেরিকা জাপানের শহর হিরোশিমায় লিটল বয় ফেলে পারমাণবিক বোমা। আর নাগাসাকিতে 9 আগস্টে 3 দিন পরে, মানে একটু দাঁড়াবেরি দেয় না, মনে করো 6 আগস্ট হিরোশিমায় মনে করো লিটল বয়, আর নাগাসাকি ঠিক 9 আগস্টে মানে হচ্ছে ফ্যাটম্যান, যা আজ পর্যন্ত বিশ্ববাসী আতঙ্কে থাকে। এই যে এখন যুদ্ধ হচ্ছে না, ইউক্রেন রাশিয়া, সবাই কিন্তু দোয়া করতেছে যে কোনো যেন এরকম ঝামেলা না হয়। কারণ পারমাণবিক বোমা একবার বিস্ফোরিত হইলে কি হবে? প্রথম স্টেজেই সকল বিদ্যুৎ আগে চলে যাবে, কোনো বিদ্যুৎ কাজ করবে না, মোবাইল চলবে, টেলিভিশন চলবে, কিচ্ছু চলবে, বিদ্যুৎ ছাড়া আমরা অচল না এখন। আর টিউবওয়েলই তো নাই বাড়িতে বাড়িতে, সব মোটর না? আর এই মোটরগুলো যদি বন্ধ হয়ে যায় তো সব পানির অভাবে পড়ে যাবো না? টিউবওয়েলে হঠাৎ করে একদিন যা চাপ দিয়ে কিছু উঠবে, পুরো বাতাস দূষিত হয়ে যাবে। তো এই নিউক্লিয়ার, মানে নিউক্লিয়ারটা আসছে নিউক্লিয়াস থেকে, তাই না? নিউক্লিয়াস তো মোটামুটি মনে করো যে 1900 শতকের দিকেই বা আগেই মানুষ মোটামুটি ধারণা করে নেয় যে পরমাণু নামে কিছু একটা জিনিস আছে, এবং এই পরমাণুর মধ্যে ইলেকট্রন নামক একটা ছোট কণা আছে। ইলেকট্রনের অস্তিত্ব খুঁজে পায়। ইলেকট্রন কত সালে পায়? যে মনে আছে না, ইট নিচে পড়ে, এটা হচ্ছে কি? ইলেকট্রন। এটা কি করছিল? থমসন। কত সালে? হ্যাঁ, 1897 সালে। এটা কি? নিউট্রন। চ্যাডউইক, উইক না, স্ট্রং ছিল না খুব একটা, না? 1932। এটা কি? প্রোটন। রাদারফোর্ড, এই যে রাদারফোর্ড। এটা কত সালে? 1911 সালে রাদারফোর্ডের মডেলটা দেয়। আজকে এই মডেল নিয়েও আমরা একটু আলোচনা করব। তো এই যে থমসন, মিস্টার থমসন আগে তো বলে দেয় যে আসলে পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস আছে, এখানে কিছু ধনাত্মক কিছু একটা আছে। ধরো এই যে নিউক্লিয়াস, এর মধ্যে কি থাকবে? নিউট্রন আর প্রোটন, আর পুরোটা মিলে কি একটা পরমাণু। তো একটা পরমাণুর তুলনায় নিউক্লিয়াসের আয়তন অত্যন্ত নগণ্য, এটা জানি না আমরা, অত্যন্ত নগণ্য। এবং অনেক আগেই, ধরো 1900 সালের পরেই দেখা যাচ্ছে, আগেও এবং পরে মোটামুটি বিশ্বাস করে ফেলে যে হ্যাঁ আসলেই কিছু একটা আছে, ইলেকট্রন নামক একটা বস্তু গড়ে, আর নিউট্রন কিছু একটা আছে। এই কিছু একটা কি? তো প্রথমেই সুযোগ নেওয়া হচ্ছে আমাদের স্যার জে থমসন। উনি আলফা কণা, উনি প্রথমে দেয় হচ্ছে যে একটা মডেল দেয় যাকে বলা হয় পাম পুডিং মডেল। পাম পুডিং মডেল। আর তোমরা করছো এর মধ্যে পুডিং ঢুকলো কীভাবে? পুডিং জানো? পুডিং বানায় না? পুডিংয়ের মধ্যে খাও না? যে ডিম দিয়ে বানায় পুডিং। হ্যাঁ, এটাই বাংলায় কয় যে কিসমিস পুডিং মডেল। কিসমিস পুডিং মডেল। কিসমিস পুডিং কি? পুডিংয়ের মধ্যে যেরকম কিসমিস ছড়ায় ছিটে থাকে না, ঠিক সেরকম যে ইলেকট্রনগুলাও এরকম এই যে এইভাবে থাকবে। হ্যাঁ, বা এই যে আরেকটা বাংলাদেশের আরেকটা নাম দেয় কি? তরমুজ মডেল। তরমুজের সাথে ভিতরে বিসি থাকে না? তরমুজ বিসি মডেল। রসালো অংশটা হচ্ছে ধনাত্মক অংশ, আর ওই যে তোমার বিসিগুলো হচ্ছে ইলেকট্রন। ধনাত্মকের সাগরের মধ্যে ইলেকট্রন এরকম নড়াচড়া করে। এই হচ্ছে স্যার জে থমসন সর্বপ্রথম এই কথাটা বলে। তো এইটা খুব একটা গ্রহণযোগ্যতা পায় নাই, ঠিক আছে। পরবর্তীতে বিজ্ঞানী রাদারফোর্ড উনি
তার দুইজন সহকারী বা ছাত্র যাই বলো শিক্ষার্থী, হ্যাঁ, তাদেরকে নিয়ে একটা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার নাম শুনছো না? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করে, তাতে দেখা যায় কি যে একটা এরকম কি থাকে, আলফা কণা বিচ্ছুরণের একটা উৎস থাকতে হবে অবশ্যই। এখান থেকে ধরো যে আলফা কণা নির্গত হয়, ঠিক আছে। আর এইখানে মনে করো যে পিছনে একটা পর্দা থাকে, এই পর্দা হচ্ছে ZNS, জিঙ্ক সালফাইড। হ্যাঁ, জিঙ্ক সালফাইড। একটি যদি ঋণাত্মক কোনো মৌলযুক্ত হয় তাহলে তার শেষে কী করতে হয়? আইড যুক্ত করতে হয় না? হ্যাঁ, এখানে কিন্তু তোমরা সালফেট বা সালফাইড এসব কিন্তু না, জিঙ্ক সালফাইড। এটার আরেকটা উৎস কিন্তু, এটা কিন্তু সাপের বিষে থাকে, জানো? সাপের বিষে থাকে হচ্ছে জিঙ্ক সালফাইড। তো যাই হোক, আমাদের আলোচনা ওদিকে না, আমাদের আলোচনা হচ্ছে এখান থেকে আমরা এই যে উৎস, এই উৎস থেকে আলফা কণা নির্গত হবে, ঠিক আছে। আলফা কণা, প্রচুর আলফা কণা বের হলো। তো এইখানে তোমার সেই একটা কি থাকবে? নিউক্লিয়াস থাকবে, একটা নিউক্লিয়াস থাকবে। সেই নিউক্লিয়াসের মধ্যে দিয়ে এই আলফা কণা দেখা যাচ্ছে কি এখানে একটা সোনার পাত, স্বর্ণপাত, পাতলা স্বর্ণপাত, যার পুরুত্ব হবে 6 × 10⁻7 মিটার। হ্যাঁ, যে একটা স্বর্ণপাত ব্যবহার করতেছে। একটা সোনা কি একটা ধাতু না? একটা ধাতুর মধ্যে কি পরমাণু থাকে না? আর পরমাণুর মধ্যে থাকে কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো থাকে না। কিন্তু তখন কিন্তু আবিষ্কার হয় না, আবিষ্কারের শুরুতে এখন জাস্ট পরীক্ষামূলকভাবে চলতেছে। এটা হচ্ছে কি তাহলে? স্বর্ণপাত। এটা কি? স্বর্ণপাত। তো এখান থেকে এই আলফা কণা হচ্ছে ধনাত্মক আধান যুক্ত। আলফা হচ্ছে ধনাত্মক, বিটা ঋণাত্মক, আর গামা নিরপেক্ষ। হ্যাঁ, টেলিভিশন থেকে কি করে? ক্ষতিকর গামা রশ্মি বের হয় আমাদের শরীরে প্রবেশ করে আমাদের ক্ষতি করে, তাই না? তো ঠিক আছে, আমাদের মূল কথা হচ্ছে এখানে আলফা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত কণিকা, ঠিক আছে। তো এখন এই যে বিকিরণ হলো, আলফা নিঃসরণ হলো, দেখা যাচ্ছে কি এই যে স্বর্ণপাত আছে না, এই স্বর্ণপাত ভেদ করে করে দেখা যাচ্ছে কি এই জিঙ্ক সালফাইড পর্দায় একটা প্রতিপ্রভার সৃষ্টি করে, বা একটা আলোর মতো ফোটার সৃষ্টি করে। তার মানে এটা ভেদ করে করে যাচ্ছে, হালকা বেঁকে যাচ্ছে, হয়তো কোনো একটা জায়গায় দেখা যায় 20,000-এ, প্রতি 20,000-এ একটা, বুঝছো? প্রতি 20,000-এ একটা লাল দিয়ে, হ্যাঁ, এই প্রতি 20,000-এর মধ্যে একটা ডাইরেক্ট ফেরত আসতেছে, যেভাবে যাচ্ছে সেই, এটা কয়টা? 20,000-এ এর মধ্যে একটি আলফা কণা কি করতেছে? ফিরে আসছে। আচ্ছা, আর বাকিগুলো কি করতেছে? সব ভেদ করে করে কোথায় যাচ্ছে? দেখো, কেউ কিছু একটু বাঁকে যাচ্ছে, কিন্তু দেখো আমি একটা কথা ইউজ করছি, কিন্তু হালকা একটু বাঁকে যাচ্ছে, কেউ আবার সোজাই চলে যাচ্ছে। তো যেখানে বাঁকে যাচ্ছে আর যেখানে সোজা চলে যাচ্ছে আর যেখানে বাইকে ফিরে একদম 20,000-এ একটা আসতেছে, এই তিনটা কথার মধ্যে একটা রহস্য কাজ করে না? বাইকে যাচ্ছে সেইগুলাই যে ঘটনা কি ধনাত্মক আধানযুক্ত কণা হচ্ছে আলফা কণা। তাহলে এই নিউক্লিয়াসের মধ্যে ছোট্ট কিছু একটা জায়গায় আছে যা আয়তন, পরমাণুর আয়তনের অতি নগণ্য, নিশ্চিত ধনাত্মক কিছু একটা আছে, যে ধনাত্মকের কারণে এই আলফা কণা ওই কাজ ডিজাইভেট নিয়ে কি করতেছে? একটু বাইকে যাচ্ছে। হ্যাঁ, বাইকে যাচ্ছে না কাজে যেতে নিয়ে, আর দূর দিয়ে গেলে তো কোনো কথা নেই, তো সরাসরি চলে যাচ্ছে, ঠিক আছে। দরকার একটু একটু মুছে দিই আমাদের সুবিধার্থে। মনে করো যে এটা সেই সোনার পাত, এখান থেকে আলফা কণা যাচ্ছে, এখানে মনে করো যে কিছু একটা আছে, এখান থেকে দেখো এখানে যদি আঘাত পায় ও সরাসরি 20,000-এ একটা ফিরে আসতেছে। এখান থেকে মনে করো কিছু গেল দূর দিয়ে, তাহলে এরা সরাসরি চলে যাবে, জিঙ্ক সালফাইডে গিয়ে কি করবে? আঘাত করবে। আর এখান থেকে দেখা যাবে কিছু অংশ আছে যারা এইভাবে বাইকে যাচ্ছে, তাহলে কিছু একটা তো প্রভাব আছে। এই কিছু একটা কি? এই কিছু একটাই হচ্ছে সেই নিউক্লিয়াস। আর সেই নিউক্লিয়াসের মধ্যে কে থাকে? নিউট্রন আর প্রোটন থাকে। নিউট্রন হচ্ছে নিরপেক্ষ চার্জ নিরপেক্ষ কণা, নিউট্রন চার্জ নিরপেক্ষ কণা। তাহলে যা হবে কি, যা হবে, যা চার্জ থাকবে, যে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস নিউট্রন আর প্রোটনের দ্বারা সৃষ্টি,
নিউট্রন যদি তোমার চার্জহীন হয় তাহলে শুধুমাত্র এখানে যে থাকবে সেটা অবশ্যই ধনাত্মক আধান যুক্ত হবে। সেটা কি? সে হচ্ছে মিস্টার প্রোটন। সেটা কি করছে? রাদারফোর্ডই কিন্তু এই পরীক্ষাটা করছে, তার দুইটা কি নিয়ে, সহকারী নিয়ে। তাদের নাম মার্সডেন, একটা হচ্ছে মার্সডেন। ঘটনাটা ঘটায় হচ্ছে 1909 সালে পরীক্ষা হয়। হ্যাঁ, পরীক্ষাটা হচ্ছে 1909 সালে, গাইগার, মার্সডেন। তো ঠিক আছে, তাহলে 1909 সালে তিনি পরীক্ষা করেন গাইগার এবং মার্সডেনের সহকারে। দেখা যায় কি যে এই যে আলফা কণা যদি আমরা এখান থেকে উৎস থেকে ছাড়ি, তাহলে এই যে আলফা কণা নিঃসরণ, আলফা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত কণিকা, যেটা এই নিউক্লিয়াসের ঠিক 20,000-এর একটা ফিরে আসে, বাকিগুলা কি করে গিয়ে জিঙ্ক সালফাইড যে পর্দাটা, সেই পর্দার উপরে প্রতিপ্রভাব ফেলে। তার মানে ঘটনা হচ্ছে সে ভেদ করে চলে যায়। এই স্বর্ণপথের পুরুত্ব হচ্ছে 6×10⁻7 মিটার। ওকে, আচ্ছা, এবার আসো যে এই সিদ্ধান্তের উপরে ভিত্তি করে রাদারফোর্ড কি বলে এটা তোমরা জানো। রাদারফোর্ডের প্রথম কথা হচ্ছে যে পরমাণুর মধ্যে একটি ভারী বস্তু থাকে, হ্যাঁ, যাকে কি বলা হয়? নিউক্লিয়াস। হ্যাঁ, দ্বিতীয়টা কি থাকে? যে আসলে ইলেকট্রন যেরকম মানে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহ উপগ্রহ ঘুরতেছে, ঠিক নিউক্লিয়াসকে কেন্দ্র করে সমপরিমাণ ইলেকট্রন প্রোটন ঘুরতেছে, যার কারণে এরা কি চার্জ নিরপেক্ষ, মানে সমপরিমাণ যেহেতু, যার কারণে যে কোনো, এই যে আমার কলমটা চার্জ নিরপেক্ষ, কারণ এখানে সমপরিমাণ ইলেকট্রন আছে, সমপরিমাণ প্রোটন আছে। 3 নম্বরে যা বলে যে এই যে ঘোরে, তাহলে তো এই দিকে চলে যাওয়ার কথা, এই দিকে চলে যাওয়ার কথা, তাই না? তাহলে এই ইলেকট্রনগুলো তো এইভাবে চলে যাওয়ার কথা, আর নিউক্লিয়াসে তো প্রোটন থাকে। তো সেই ক্ষেত্রে ঘটনা কি দাঁড়ায়? কেন খালি ঘোরে, কেন নিউক্লিয়াসগুলা ধ্বংস হয় না? তখন বলতেছে কি যে ঘূর্ণনজনিত কারণে কেন্দ্র বিমুখী বল, ঘূর্ণনজনিত কারণে কেন্দ্র বিমুখী বল, এবং এই যে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের কারণে স্থির তড়িৎ আকর্ষণ বল, এই দুটো পরস্পর সমান হয়। আর সমান হওয়ার কারণেই এ না যেতে পারে বাইরে, না আসতে পারে, ঘোরার কারণে বাইরের বল, এবং আকর্ষণের কারণে কেন্দ্র যে স্থির তড়িৎ আকর্ষণ বল, এরা কি থাকে? পরস্পর সমান থাকে। তাই কি করে এরা? এই একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে। কথা বোঝা গেছে? তাহলে এর সীমাবদ্ধতা এনে দেখে আমাদের বিজ্ঞানী বোর্ড এসে আবার সীমাবদ্ধতা দেয় যে আসলে কথা তো ঠিকই আছে, কিছু ভুল আছে। কি ভুল আছে? যে ইলেকট্রনগুলো চার্জযুক্ত কণিকা, কিন্তু সৌরজগতের সাথে তুলনা করা কাজটা ঠিক করেন নাই, কারণ ওখানে সবাইকে আকর্ষণ করে, বিকর্ষণ বলে কোনো কথা মহাকর্ষে আছে। তাহলে সেই ক্ষেত্রে এইখানে যেহেতু চার্জযুক্ত কণিকা ইলেকট্রন, তাহলে সেই ক্ষেত্রে তুলনা করাটা ঠিক হয় নাই। আর ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে যদি চার্জযুক্ত কোনো কণিকা এরকম ঘুরতে থাকে, তবে সে শক্তি হারাতে কোনো একটা সময় নিউক্লিয়াসে গিয়ে পতিত হবে। তার মানে একটা ইলেকট্রনও গিয়ে নিউক্লিয়াসে গিয়ে কী করবে? পতিত হবে, এবং নিউক্লিয়াস ধ্বংস হয়ে যাওয়া। নিউক্লিয়াস ধ্বংস মানে কি? পরমাণু ধ্বংস হয়ে যাওয়া। তাহলে এটা সম্ভব না, যার কারণে রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা দিয়ে পরবর্তী বোর নিজে কিছু তত্ত্ব প্রদান করেন। আমরা আগামী দিনে আমরা সেটা দেখবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।